আমরা সেখান থেকেই শুরু করছি যেখানে আগের এপিসোড শেষ হয়েছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে বেশি দিন ভিডিও বানিয়ে যেতে পারবো না। ফিরে যাওয়া যাক আজকের এপিসোডে। তিনি তার ছেলেকে আবার ব্যর্থ না হতে সাবধান করেন। সে কি লর্ড কিশিমারুর আদর্শ রক্ষা করতে চায় না? কিন্তু এই মুহূর্তে সুজাকু শান্ত থাকার বদলে তার ক্রোধকেই বেছে নেয়। সে ঘর থেকে বেরিয়ে যায় এবং হাউস আর হিমুরা নিঃশব্দে তাকিয়ে থাকে। এনএসসি অফিসে সদস্যরা আলোচনা করছে যে কোগা এক শক্তিশালী শক্তি, যারা প্রায়ই নিজেদের শক্তি বাড়াতে অন্য গ্রাম গিলে ফেলে। লিডার কিশিমারুর সময় তিনি নিনজা আর পুরো বিশ্বের শান্তির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং অনেকের ভালোবাসা পেয়েছিলেন। এটা শুনে শিওনে ভ্রু কুচকায়। যদি ইগা সত্যিই অপরাধী হয়, তবে তাদের উদ্দেশ্য কি হতে পারে? ক্যাপ্টেন শুধু বলেন যে কোবা ইগাকে মজ্জা দিয়ে ঘৃণা করে। যুদ্ধ এগিয়ে আসছে, যা নিনজা জগৎ আর সাধারণ মানুষ উভয়কেই প্রভাবিত করবে, এবং তারা এটা হতে দিতে পারে না। কোগার অফিসে লিডার অনবরত সবাইকে অন্য গ্রামগুলোকে তাদের দলে ভেরানোর নির্দেশ দিচ্ছে। মিটিং শেষ হবার পর লিডার স্কুলে সুজাকুর অবস্থা সম্পর্কে জানতে চান। তিনি বলেন সুজাকু একজন লিডার হওয়ার যোগ্য। অতীতে কিশিমারুর মৃত্যুতে সেই সবচেয়ে বেশি শোকাহত হয়েছিল। ইত্তকির বাবার কবরে যাওয়ার আগে ইউমিকা আর ইত্তকি এক হাসপাতালে যায়। দেখা গেল তারা মিস রিওহার স্বামীকে দেখতে এসেছে, যে 5 বছর আগে কোমায় চলে গিয়েছিল। হাসপাতাল ভিজিটের পর ইত্তকি আর তার মা অবশেষে কবরস্থানে যায়। ইত্তকি তার মাকে বলে যে সে প্রিন্সিপালের সাথে দেখা করেছে এবং বাবার কথা শুনেছে। ইউমিকা হাসে এবং অতীতের কথা বলে। ইত্তকির বাবা অন্য গ্রাম ছেড়ে আসা সব নিনজাদের ইগায় আশ্রয় দিতেন। যারা আসত তিনি কখনো তাদের ফিরিয়ে দিতেন না, আর যারা চলে যেতে চাইত তাদের আটকাতেন না। ইউমিকা আরও বলে যে ইত্তকির বাবা তো কাসাদার সাথে এক মিশনে থাকাকালীন মারা গিয়েছিলেন, তাই তো কাসাদা সবসময় নিজেকে দোষারোপ করে। ইউমিকা আরও জানায় যে 5 বছর আগে সেই মিস রিওহার স্বামীকে সেই মিশনে পাঠিয়েছিল। সবশেষে সে তার ছেলেকে মনে করিয়ে দেয় যে নিনজা হওয়া মানে এমন সময় আসবে যখন নিজের কাঁধে অমোচনীয় পাপ বহন করতে হবে, তাতে অভ্যস্ত হতে হবে। তারা দুজন দ্রুত কাজ শেষ করে ফিরে যায়। বিকেলে ইত্তকি আর তার বন্ধুরা একসাথে শপিং সেন্টারে যায়। প্রথমে তারা এক সবজি বিক্রেতা আঙ্কেলের দোকানে যায়। সবজি বিক্রেতা আঙ্কেল ইত্তকিকে দেখেই হাসেন এবং জিজ্ঞেস করেন সে এখনও শুরিকেন ব্যবহার করতে জানে কিনা। কেক বিক্রেতা আন্টি আর অন্য আঙ্কেলদেরও তার অবস্থা সম্পর্কে জানা আছে বলে মনে হয়। দেখা গেল তারাও ইগা গ্রামের নিনজা। তারা ইত্তকির হাত থেকে কাগজটা নিয়ে চলে যায়। এক বৃদ্ধা তাকে কাছে ডাকেন এবং তাকে আর সবাইকে কিছু ছোট ক্যান্ডি দেন। প্রতিটি ক্যান্ডির ভেতরে এক টুকরো কাগজ ছিল। দৃশ্যপট বদলায়। দলটি সেই কাগজের নির্দেশ অনুযায়ী ঝর্ণার কাছে যায়, যেখানে কাজ হলো 100টি জ্যান্ত সুইট ফিশ ধরা। সে বাদে বাকি সবাই আনন্দ করছিল, সবাই সুন্দর বিকিনি পরেছিল। রিওকো তাকে কিছু নিনজা সরঞ্জাম দেয় যা মাছ ধরার জন্য গ্রেনেডের মতো কাজ করে, কিন্তু ইত্তকি শুধু ম্লান হেসে তা প্রত্যাখ্যান করে। কুৎসেৎসু মাছ ধরার জন্য তার সহজাত প্রবৃত্তি ব্যবহার করে এবং অন্যরা পাল্লা দিয়ে তাদের দক্ষতা ব্যবহার করে। কুৎসেৎসু ইত্তকির সাথে বসে মাছ ধরছিল এবং কিছুক্ষণ পর সে তার গল্প বলে। দেখা গেল কুৎসেৎসুর নিজস্ব কোনো গ্রাম নেই। তার বাবা মা ছিল ফ্রিল্যান্স নিনজা, যাদের মর্যাদা খুব কম ছিল এবং বাঁচার জন্য শক্তিশালী গ্রামের উপর নির্ভর করতে হতো, যেমন টোপ হিসেবে মাছ, বাইটফিশ। কুৎসেৎসু তার অতীতের কথা মনে করে। তার বাবা সবসময় হিংস্রতার মাধ্যমে তাকে মনে করিয়ে দিতেন যে মানুষ শুধু শিকার। শিকারের প্রতি ভালোবাসার অনুভূতি নিজের ইচ্ছা শক্তিকে মেঘাচ্ছন্ন করবে। ফুমাকে রক্ষা করার জন্য তাকে প্রতারণা ব্যবহার করতে হবে। কাউকে বুঝতে না দিয়ে তাকে ফুমা বংশের উত্তরাধিকারী হতে হবে। যখন সে পুরনো স্মৃতিতে হারিয়েছিল, ইত্তকি হঠাৎ কুৎসেৎসুকে ধন্যবাদ জানায়। প্রথমে সে নিনজাদের বিশ্বাস করত না এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল, কিন্তু স্কুলে তার প্রথম দিনে কুৎসেৎসু এগিয়ে এসে তাকে সাহায্য করেছিল। ইত্তকি মনে করে কুৎসেৎসু বাইটফিশ নয়, সে খুব ভালো একজন মানুষ। এই কথা শুনে কুৎসেৎসু শুধু চুপ করে থাকে। মাছ ধরার পর দলটি সেগুলো বাড়িতে নিয়ে আসে এবং মিস রিওহা আর আঙ্কেল কুজুকে দেয়। দেখা গেল আজ গ্রামে বর্তমান লিডারের স্মরণ সভা হবে। প্রতি বছরই এমন হয় এবং ইত্তকির জন্য এটাই প্রথমবার। এটা শুনে দলটি সাহায্য করতে এগিয়ে আসে। সবাইকে একসাথে আনন্দ করতে দেখে ইত্তকি শান্ত বোধ করে। আসলে লিডার মারা যাওয়ার পর ইউমিকাকে খুশি রাখতে সবাই স্বেচ্ছায় এটা করতে এগিয়ে আসে। তোকাসাদা বলে যে কুৎসেৎসু ছিল একজন পরিত্যক্ত মানুষ, যাকে ইউমিকা তুলে এনে বড় করেছেন, তাই সে সবসময় তার জন্য সবকিছু করে। আসলে সবাই ইউমিকাকে খুব ভালোবাসে। এ কথা বলে তোকাসাদা ইত্তকিকে রেখে যে জায়গায় শিওনে লুকিয়েছিল সেখানে কথা বলতে যায়। শিওনে এবার সরাসরি জিজ্ঞেস করে ইগা দলিকে কিশিমারুকে মেরেছে। তোকাসাদা উত্তর দেয় না, শুধু তাকে একটা গ্রিল করা মাছ ছুঁড়ে দিয়ে চলে যায়।
সন্ধ্যায় ইউমিকা হাসে এবং পার্টি শুরু করে। সবাই পেট ভরে খেয়ে দেয়, হাসাহাসি করে। এমনকি আঙ্কেল তোকাসাদাও মাতাল হয়ে গেছে। অন্য নিনজারাও ইত্তকির সাথে কথা বলতে আসে, তাকে অতীতের কথা বলে। যখন লিডার ইত্তকির বাবা মারা যাওয়ার পর ইগা হতাশায় ডুবে গিয়েছিল, তখন মিস ইউমিকাই সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাদের কথা শুনে এবং বর্তমানের খুশি খুশি পরিবেশ দেখে ইত্তকির মন আবেগে ভরে ওঠে। সে তার মায়ের কাছে যায় এবং বলে যে সে সত্যিই এই গ্রানকে ভালোবাসে। ইউমিকা এখন গম্ভীর হয়, তার সাথে একা কথা বলতে চায়। কৌশেৎসু দেখে তারা দুজন একটা ঘরে ঢুকছে এবং তাদের অনুসরণ করতে চায়, কিন্তু আঙ্কেল কুজু তাকে থামিয়ে ইত্তকির পড়াশোনার খবর জিজ্ঞেস করেন। তিনি বলেন যে ইত্তকিকে তার সাধারণ জীবন ত্যাগ করে লিডার হওয়ার দায়িত্ব নিতে হয়েছে। তিনি সত্যিই তাকে নিয়ে চিন্তিত। এটা শুনে কৌশেৎসু তার বাবার পুরনো কথাগুলো মনে করে। কিন্তু এই মুহূর্তে আঙ্কেল কুজু কৌশেৎসু আর রিওকোকে ইত্তকির ভালো বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি সত্যিই তাদের বন্ধু মনে করেন। এই কথাগুলো কৌশেৎসুকে নাড়িয়ে দেয়। অন্যদিকে আরেকটা ছোট পাখি সুজাকুর দিকে উড়ে যায়, যার খবর ছিল শুধু এই যে ইগা আজও খুব শান্তিতে আছে। গভীর রাতে ইগা গ্রাম এক নীরব শূন্যতার অন্ধকারে ডুবে আছে, কোনো শব্দ নেই। ইগা গোষ্ঠীর লিডার লেডি ইউমিকা সগম্ভীরভাবে তাতামি মাদুরের ওপর বসে তার ছেলে ইত্তকিকে তাদের বংশের গোপন নিনজা কোরের কথা বলছেন। প্রথমবার এই গোপন গুপ্তধনের কথা শুনে ইত্তকি অবাক ও আগ্রহী হয়ে ওঠে। গোপন নিনজা কোরের কথা বলতে বলতে হয়, এটা এক অত্যন্ত শক্তিশালী অস্ত্র যা এর বিশাল ক্ষমতার কারণে সিল করে রাখা হয়েছিল, এবং শুধুমাত্র বংশ পরম্পরায় লিডাররাই এর লুকোনোর জায়গা সম্পর্কে জানেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি ইত্তকিকে তার নিজের গুরুত্ব বুঝিয়ে দেয়, এবং সে মায়ের নির্দেশগুলো মনোযোগ দিয়ে শোনে। এক পুরনো কাঠের বাক্স থেকে বের করে লেডি ইউমিকা তার সামনে ইগার চুক্তির স্ক্রোলটি, কভেনেন্ট স্ক্রোল, রাখেন। যেই মুহূর্তে কেউ এই স্ক্রোলে নিজের নাম লিখে এবং লাল সিলমোহর দেয়, সেই মুহূর্তে সে একজন আসল নিনজা হয়ে যায়। লেডি ইউমিকা ইত্তকিকে জিজ্ঞেস করেন সে কি আসল নিনজা হতে প্রস্তুত কিনা। এই আকস্মিক প্রশ্নের উত্তরে ইত্তকি সাথে সাথে কিছু বলতে পারে না, কারণ মনে হয় সে কিছু নিয়ে চিন্তিত। পরের দিন সকালে ইত্তকি ঠান্ডা তরমুজ খাচ্ছিল, কিন্তু তার মাথায় তখনও মায়ের আগের রাতের প্রশ্নটা ঘুরছিল। তার চিন্তিত মুখ দেখে রিওকো ভাবে ইত্তকি হয়তো ছুটির পর স্কুলে ফেরার কথা ভেবে মন খারাপ করছে। ইত্তকি তাড়াতাড়ি সেটা অস্বীকার করে এবং বন্ধুদের জিজ্ঞেস করে তারা কি গ্র্যাজুয়েশনের পর সত্যি নিনজা হবে কিনা। এই প্রশ্ন সবাইকে বিভ্রান্ত করে। ঠিক এই সময় হিমুরা বলে যে সবকিছুই এমন, যতক্ষণ তারা নিজেরা উপলব্ধি করে যে তারা নিনজা, তখনই তারা আসল নিনজা হয়ে ওঠে। গ্রীষ্মের তপ্ত রোদে দলটি যখন মিষ্টি ঠান্ডা তরমুজের টুকরো উপভোগ করছিল, তখন দূর থেকে আঙ্কেল কুজুর দ্রুত এগিয়ে আসার শব্দ পাওয়া গেল। তিনি ঘোষণা করেন যে একাডেমি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা একটা বড় ব্যাপার। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলছেন অনুপস্থিত ছাত্রদের সুবিধার জন্য এটা করা হয়েছে, কিন্তু আঙ্কেল কুজু মনে করেন এর পেছনে অন্য কারণ আছে, এবং তিনি ইত্তকিকে তার সাথে লিডার ইউমিকার কাছে আসতে বলেন। সেখানে দলটি এক ভিডিও দেখে যেখানে জানানো হচ্ছে যে আফ্রিকায় এক অদ্ভুত ঘটনা ঘটছে, যেখানে সব চন্দ্রমল্লিকা ফুল একসাথে ফুটেছে। এই সময় ইত্তকি অবাক হয় কেন তাদের এই প্রোগ্রাম দেখতে হচ্ছে। তো কাসাদা বুঝিয়ে বলে যে এটা একটা গোপন কোড, যা ঘোষণা করছে যে গ্রেট নিনজা কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলটি শুধুমাত্র এনএসসি প্রধান এবং ইগা গ্রামসহ সবচেয়ে শক্তিশালী গ্রামগুলোর ১৩ জন সুপ্রিম প্যাসিফিকেশন নিনজাদের নির্দেশে অনুষ্ঠিত হয়। জাপানের সব নিনজাদের ভবিষ্যৎ সেখানে নির্ধারিত হবে, এবং ৭০ বছর পর গ্রেট নিনজা কাউন্সিল আবার ফিরে এসেছে। এই সময় সব সুপ্রিম প্যাসিফিকেশন নিনজারা কোড পেয়ে গেছে এবং কাউন্সিলের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোগা বংশের সদর দপ্তরে কিরু মিনোবে কোগা লিডারদের আশ্বস্ত করেন এবং হাউসকে এক গোপন মিশন দেন। ইগা গ্রামে লিডার ইউমিকা সুপ্রিম প্যাসিফিকেশন কাউন্সিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইত্তকিও সেখানে যেতে চায়, কিন্তু লেডি ইউমিকা রাজি হন না। তো কাসাদা ভুল রাস্তায় যাওয়ার কারণে ইগা পরিবার দেরি করে পৌঁছলে মিচিনোকু ব্যঙ্গ করে বলে যে যদিও ইগা গোষ্ঠী পচে গেছে, তবুও তারা অজেয় ইগা। মিটিং টেবিলে গ্রাম প্রধানরা সাথে সাথে মৌখিক যুদ্ধে লিপ্ত হয় এবং একে অপরকে হুমকি দেয়। এই সময় জাতীয় নিরাপত্তা দলের ক্যাপ্টেন হায়াতো তাদের শান্ত হওয়ার পরামর্শ দেন এবং মিটিংয়ে হিংস্রতা না করতে বলেন, কারণ এর প্রয়োজন নেই। মিটিং শুরু হয়, কিন্তু সাইশু সাবার গ্রাম প্রধানের খালি চেয়ার দেখে সবাই অবাক হয়। কোগার পক্ষ থেকে হাউস বুঝিয়ে বলে যে সাইশু কোগার সাথে একীভূত হয়ে গেছে এবং তাদের সহযোগী হয়ে গেছে, যার মানে তারা কোগার সব সিদ্ধান্ত মেনে চলবে এবং কাউন্সিল থেকে সরে যাবে। তদুপরি ফুমা গ্রামও কোগার পতাকার তলে চলে এসেছে। কুজু লেডি ইউমিকাকে ফিসফিস করে বলে যে এটা কতটা অদ্ভুত যে ইগাকে সমর্থন করা দলগুলো ধীরে ধীরে কোগা গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সুপ্রিম প্যাসিফিকেশন কাউন্সিলের মূল অংশে হায়াতো ঘোষণা করেন যে বর্তমানে কেউ একজন অনাগ্রহণ চুক্তি ভাঙছে, যা তাদের ৭০ বছর ধরে রক্ষা করা ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছে, এবং সে হল কোগা গ্রাম।
গ্রাম প্রধান মিচিনোকু অট্টহাসিতে ফেটে পড়েন এবং প্রশ্ন করেন এটা কি ইগা আর কোগার দ্বন্দ্বের কারণে, কিন্তু হায়াতো সাথে সাথে তা অস্বীকার করেন এবং বলেন এই ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়েছে। হায়াতো সাইশু সদস্যদের নিখোঁজ হওয়া নিয়ে কোগা গোষ্ঠীকে প্রশ্ন করেন। কোগার নিনজা সরঞ্জাম কারখানায় সাইশু সদস্যদের কোনো কাজের রেকর্ড নেই, যা ইগাকে চিন্তিত করে। তদুপরি হায়াতো অনুসন্ধান করেছেন যে বর্তমানে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে ছোট ছোট গ্রামের সাথে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রতিবছর নিনজুৎসু একাডেমিতে অন্তত একটা স্বেচ্ছাসেবী ড্রপ আউটের ঘটনা ঘটে। বাইরে অবজারভেশন রুমে নিরাপত্তা দলের সদস্যরা অবাক হয়ে দেখছেন যে ক্যাপ্টেন হায়াতো একাই কোগার আগ্রাসী আচরণের প্রমাণ জোগাড় করেছেন। কোগার পক্ষ থেকে তারা সব অস্বীকার করে এবং এগুলোকে ভিত্তিহীন বলে দাবি করে। হায়াতো কঠোরভাবে এবং গুরুত্ব সহকারে সেই গ্রামগুলোর মতামত চান যারা কোগার আগ্রাসনের শিকার হয়েছে। অনাগ্রহণ চুক্তি অনুযায়ী জড়িত পক্ষের সাক্ষ্য অনেক বেশি গুরুত্ব বহন করে। যদি ফলাফল যথেষ্ট বিশ্বাসযোগ্য হয় তাহলে মিটিং থেকেই কোগা লিডারকে সাথে সাথে গ্রেফতার করা যাবে। যাই হোক, বেশিরভাগ বাকি লিডাররা তাদের মতামত দেন না, যার মধ্যে বিজেন হাউসও আছে, যাদের মনে হয় কোগা থেকে প্রবল থ্রিমকি দেওয়া হয়েছে। সেই মুহূর্তে গ্রাম প্রধান কিরু খুব খুশি হন, কারণ হায়াতোর সব অভিযোগই ভিত্তিহীন ও অপ্রমাণিত। কিন্তু ঠিক তার পরেই ইগা গ্রাম প্রধান লেডি ইউমিকা কথা বলতে শুরু করেন, কিন্তু তাকে কিরু মনে করিয়ে দেন যে তিনি একজন লিডারকে হত্যার অপরাধের বোঝা বয়ে বেড়াচ্ছেন। সেই গুজবের ব্যাখ্যায় লেডি ইউমিকা বলেন যে ওটা ভিত্তিহীন অপবাদ এবং একতরফা কুৎসা। তিনি কখনো এমন আদেশ দেননি এবং ইগার কেউ এমন কাজ করে না। তাছাড়া ইগা অনুসন্ধান করেছে এবং তাদের কাছে পরিষ্কার প্রমাণ আছে যে কোগা নতুন ধরনের নিনজা সরঞ্জাম তৈরি করছে। তদুপরি এমন তথ্য আছে যে কোগা ইগার গোপন নিনজা কোরের দিকে নজর দিয়েছে। গ্রাম প্রধান ইউমিকা কোগার বিরুদ্ধে অভিযোগ আনেন যে তারা প্রতিশোধের মিথ্যা অজুহাত দিয়ে ইগা দখল করতে এবং নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে। এর কারণে ইগা তাদের বংশের গোপন নিনজা কোর ধ্বংস করার প্রস্তুতি নিয়েছে। অন্য গ্রাম প্রধানরা খুব অবাক হন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ ক্ষমতা। লেডি ইউমিকা গুরুত্বের সাথে বুঝিয়ে বলেন যে প্রজন্মের পর প্রজন্ম ধরে নিনজা কোর হস্তান্তর করা হয় পূর্বপুরুষদের প্রতি সম্মান দেখানোর জন্য, যারা মহান কৌশল তৈরি করেছিলেন। কিন্তু গোপন নিনজা কোরটি সিল করে রাখা হয়েছিল এর ক্ষমতার বিপদের কারণে। যদি এটি থেকে যায় এবং যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়, তবে ইগা তাদের পূর্বপুরুষদের ইচ্ছা রক্ষার্থে এটি ধ্বংস করতে দ্বিধা করবে না। ফুমা গ্রাম দাবি করে যে ইগা গোষ্ঠী ফাঁপা কথা দিয়ে সবাইকে ঠকাচ্ছে এবং ইগা মূলত চোর, মিথ্যেবাদী আর খুনি। ইউমিকা দৃপ্ত কণ্ঠে উঠে দাঁড়ান এবং ঘোষণা করেন যে ওটা অতীত। তিনি বর্তমানের কথা তুলে ধরেন যে বিশ্বের এখন যা প্রয়োজন তা শক্তি বা ষড়যন্ত্র নয়, বরং মানুষের সম্প্রীতি রক্ষার মানসিকতা। ইগা গ্রাম তাদের সব পুরনো বিষয় পাশে সরিয়ে রাখবে শুধুমাত্র ইগা গ্রামের শান্তি ফিরিয়ে আনার বিনিময়ে। হয়তো লিডার ইউমিকার শক্তি দেখে প্রভাবিত হয়ে বিজেন গ্রামের প্রতিনিধি সাহস করে উঠে দাঁড়ান এবং কোগার আগ্রাসনের বিচার চান, যার ফলে কুসুনোকি হাউস তছনছ হয়েছে এবং ছোট ছোট গ্রামগুলো গুড়িয়ে গেছে। বিজেন গ্রামের প্রতিনিধি রাগে কোগার অপরাধের কথা বলেন। কোগার কারণেই তার দাদি ভেঙে পড়েছিলেন এবং নিজের জীবন নিয়েছিলেন। এরপর হাচি হাউস কথা বলে কোগার বিরুদ্ধে, যারা তাদের ব্যবসা কঠিন ও ভঙ্গুর করে তুলেছে। একে একে গ্রাম প্রধানরা কোগার আগ্রাসনের সাক্ষী দিতে দাঁড়ান। সুতরাং অনাক্রমণ চুক্তি অনুযায়ী গ্রাম প্রধান কিরুকে গ্রেপ্তার করা হবে। সবকিছু যখন শেষ হতে যাচ্ছিল, ঠিক তখনই এনএসসি ইউনিট 2 এর ক্যাপ্টেন গেঞ্জি মিটিং থামিয়ে ঘোষণা করেন যে কোগা লিডার কিশিমারু হত্যাকাণ্ডে ইগার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, যা সবাইকে স্তব্ধ করে দেয়। গেঞ্জি ক্যামেরা থেকে প্রাপ্ত প্রমাণাদি দেখান। সেই ঘটনার শব্দ বিশ্লেষণ করলে দেখা যায় ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য ইগার নিনজা কোর থেকে নির্গত শব্দের সাথে হুবহু মিলে যায়। যদিও এই প্রমাণটি কোগা দ্বারা কারচুপি করা হয়েছিল, কিন্তু যেহেতু কোনো পাল্টা প্রমাণ নেই, তাই লেডি ইউমিকা তদন্তে অংশ নিতে বাধ্য হন। কিন্তু তিনি মোটেও চিন্তিত নন, কারণ তিনি সম্পূর্ণ নির্দোষ। যাওয়ার আগে তিনি তোকাসাদাকে মনে করিয়ে দেন কি রক্ষা করতে হবে এবং ইত্তোকিকে জানাতে বলেন যে ইগা তার ওপর ভরসা করছে। এভাবেই গ্রেট নিনজা কাউন্সিল কোগা ও ইগার 2 লিডারকে গ্রেপ্তারের মাধ্যমে শেষ হয়। মায়ের গ্রেপ্তারের খবর পেয়ে ইত্তোকি খুব অবাক ও চিন্তিত হয়, কিন্তু আঙ্কেল কুজু দাবি করেন যে ইগা গোষ্ঠী নির্দোষ এবং তাকে শান্ত থাকতে বলেন। কুসেৎসু তার আন্টিকে বাঁচানোর জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু তোকাসাদা তাকে বোঝান যে এখন ব্যবস্থা নেওয়ার সঠিক সময় নয়। এরপর তিনি লিডারের দেওয়া বার্তা ইত্তোকিকে পৌঁছে দেন, যা তাকে এই জরুরি পরিস্থিতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা উপলব্ধি করায়। সাথে সাথে ইত্তোকি ইগার সবাইকে একত্রিত করে। কোগা সদর দপ্তরের সব সদস্যকে জানানো হয় যে তাদের প্রতিনিধি লিডারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা পুরো ইগা গ্রামকে নিশ্চিহ্ন করে দেবে। অ্যানালাইসিস রুম 1-এ এনএসসি সদস্যদের দৃঢ় সংকল্প দেখে হায়াতো তাদের নিজস্ব ন্যায়বিচার অনুযায়ী কাজ করার নির্দেশ দেন।
কিন্তু ঠিক তারপরই কোগা লিডারের সাক্ষ্য পর্যবেক্ষণের ঘরে হায়াতো তার নিজের দুর্নীতিবাজ অধস্তন গেঞ্জি দ্বারা আক্রান্ত হন। পরের দিন সকালে ইগাই ইত্তোকি ঘোষণা করে যে সে প্রতিনিধি লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে এবং সব ইগা গ্রামবাসী তাতে সায় দেয়। এদিকে লেডি ইউমিকার ছেলে গেঞ্জি এসে তাকে মৃত্যুদণ্ডের কথা জানায়। কিরু মিনোবের ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে জন্ম থেকেই তার শরীর খুব দুর্বল ছিল। লিডার হওয়ার যোগ্য করতে তার শরীরে সবসময় অনেক পরিবর্তন করতে হতো, যা তাকে অনেক কষ্ট দিত। কিন্তু অনেক কষ্টের বছরের পর কোগা গোষ্ঠী যা তৈরি করল তা ছিল এক ব্যর্থতা। এর ফলে কিরুকে পরিত্যাগ করা হয় এবং সে মনে মনে কামনা করত যদি সে নিনজা হিসেবে জন্ম না নিত, যদি নিনজাই না থাকত। বাস্তবে ফিরে আসা যাক, কিরুকে মুক্তি দেওয়া হয়েছে। এই খবর পেয়ে তোকামিন তার অধীনে থাকা অসুর নিনজা রোবট বাহিনীকে ইগা গ্রাম দখল করতে নির্দেশ দেয়। জাতীয় নিরাপত্তা দলে গেঞ্জি হায়াতোর নিখোঁজ হওয়ার কথা ঘোষণা করে। তাই এখন গেঞ্জি সব এনএসসি প্রধানের ক্ষমতা ভোগ করবে। সাথে সাথে শিওনে এর প্রতিবাদ করে এবং বলে তার ক্যাপ্টেন মিশনে আছেন, কিন্তু গেঞ্জি তাকে থামিয়ে আরও গুরুত্বপূর্ণ খবর দেয়। পর্যাপ্ত প্রমাণের অভাবে কিরু মিনোবেকে মুক্তি দেওয়া হবে। অন্যদিকে সাকুরা বা ইউমিকাকে কোগা লিডার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এই খবর এনএসসি ইউনিট 1-এ বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর পরপরই গেঞ্জি শিওনেকে ইউনিট 1-এর ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেয়। শিওনের টিমের মিটিং রুমে সে ক্যাপ্টেনের নিখোঁজ হওয়া এবং গেঞ্জির আদেশের ওপর জোরালো সন্দেহ প্রকাশ করে, যা খুবই অদ্ভুত। সে বিশ্বাস করে গেঞ্জি ক্যাপ্টেনের নিখোঁজ হওয়ার পেছনে আছে, কারণ সে কোগা আর ইগার সাথে খুব অন্যায় করেছে। তার এই জোরালো অভিযোগের মুখে টিমের এক সদস্য আপত্তি করে, কারণ সে বিশ্বাস করে এনএসসি পুরোপুরি নিরপেক্ষ থাকে। পুরো টিম তখন ক্যাপ্টেন হায়াতোর অবস্থান খোঁজার সিদ্ধান্ত নেয়। লেডি ইউনিকার সেলে গেঞ্জি আর কিরু আসে কোগাকে গোপন নিনজা কোর হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে। গেঞ্জি দাবি করে এটা সব নিনজাদের জন্য মঙ্গল হবে, কারণ এটা শান্তির প্রযুক্তি এবং তার মৃত্যুদণ্ডের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। কিন্তু গ্রাম প্রধান ইউমিকা সরাসরি তা প্রত্যাখ্যান করেন। কিরু বলে গোপন নিনজা কোর হল নিনজা কোরের আদি উৎস, এক অফুরন্ত শক্তির ভাণ্ডার। যদি এটি আধুনিক প্রযুক্তির সাথে যোগ করা হয় তাহলে নিনজারা অভাবনীয় উন্নতি করবে, তাই এটি সিল করে রাখা বা ধ্বংস করার কোনো যুক্তি নেই। লেডি ইউমিকা উত্তরে বলেন এটা হলো এক নবজাতকের হাতে ছুরি তুলে দেওয়ার মতো। তার একগুয়েমি দেখে কিরু অবাক হয়, কেন তার মতো একজন যে নিনজাই নয় তাও গোপন নিনজাকোর রক্ষার জন্য প্রাণ দিতে রাজি। এটা কি একজন লিডারের অহংকার? ঠিক এই মুহূর্তে গ্রাম প্রধান ইউমিকা এক শক্তিশালী ব্যক্তিত্ব নিয়ে উঠে দাঁড়ান এবং ঘোষণা করেন যে তার মতো কেউ এটা কখনো বুঝবে না। তাকে বোঝাতে ব্যর্থ হয়ে সে চলে যায়। অন্যদিকে গেঞ্জি লেডি ইউমিকাকে জানায় যে আগামীকাল মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে এবং তাকে গুরুত্বের সাথে ভাবতে বলে। ইগা গ্রামে সবাই খবর পেয়েছে যে লিডার ইউমিকার মৃত্যুদণ্ড হবে। সব সদস্য এই রায়ে ক্ষুব্ধ। কেউ কেউ লিডারকে বাঁচাতে শক্তি প্রয়োগের দাবি করে, কিন্তু আঙ্কেল কুজু আপত্তি করেন, কারণ তা হবে এনএসসির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এবং পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। কিন্তু আগামীকালই মৃত্যুদণ্ড, তাই তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। তো তকাসাদা তাকে গ্রাম থেকে বহিষ্কার করার কথা বলে, যাতে সে ইগাকে বিপদে না ফেলে লেডি ইউমিকাকে উদ্ধার করতে পারে। এই কঠিন পরিস্থিতি এক অল্প বয়সী ও অনভিজ্ঞ ছেলের উপর বিশাল বোঝা হয়ে দাঁড়ায়। ইত্তকি তখনও দ্বিধায় ছিল, যখন হঠাৎ কুসেৎসে ছুটে আসে এবং ইত্তকিকে ছুরি দেখিয়ে তাকেও বহিষ্কার করতে বলে, কারণ তার মতো পরিবারের কেউ না থাকা মেয়ের কাছে আন্টি ইউমিকা তার নিজের মায়ের মতো। শেষ পর্যন্ত এই জরুরি পরিস্থিতিতে ইত্তকি ওই দুজনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় এবং সব সদস্যকে লিডারের নির্দোষিতার প্রমাণ খুঁজতে বলে। দরজার বাইরে কৌসেৎসু সব পরিকল্পনা আড়ি পেতে শুনে ফেলে। কিরুর পক্ষ থেকে ফিরে আসার পর সে সব কোগা লিডারদের তলব করে। এই সময় হাউজের ছেলে সুজাকু তার লাগানো স্পাইয়ের মাধ্যমে খবর দেয় যে তকাসাদা লিডারকে উদ্ধার করতে ইগা গ্রাম ছেড়েছে। এই খবর কোগা দলকে খুব খুশি করে, কারণ ইগার মূল শক্তি এখন অনুপস্থিত, তাই গ্রাম আক্রমণ করার এটাই সুবর্ণ সুযোগ। সুজাকু অগ্রবর্তী ইউনিটে থাকার অনুরোধ করে এবং তার সাথে সাথে মঞ্জুর করা হয়। বাইরে হাউস চিন্তিত হয়ে তার ছেলেকে জিজ্ঞেস করেন কেন সে এমন বিপজ্জনক কাজে যাচ্ছে এবং শক্তি প্রয়োগ করে অন্যদের বশ্যতা স্বীকার করানো কি লর্ড কিশিমারুর আদর্শ ছিল, যা সুজাকুকে রাগে বলতে বাধ্য করে যে সে যদি এখন পালিয়ে যায় তবে সে কাপুরুষ হয়ে যাবে। গোপন ঘাঁটিতে কোগার বাহিনী আক্রমণের নির্দেশের অপেক্ষায় পুরো প্রস্তুত। কোগা কাউন্সিলে কিরু নামমাত্র ইগা আক্রমণের বিষয়ে মতামত চান, কিন্তু বাস্তবে তিনি আগেই পুরো বাহিনীকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছেন। হাউজের নেতৃত্বে লিডাররা আপত্তি জানান, কারণ তিনি মনে করেন অসুর বাহিনী এখনও সম্পূর্ণ নয়।
তাই বড় যুদ্ধের সামনে এমন অপ্রমাণিত কিছু আনা উচিত নয়। হাউস দাবি করেন এই পরিকল্পনা একটি পাগলামি, যা কোগার ভবিষ্যৎ শেষ করে দেবে। এই বিরুদ্ধ মতামতের মুখে কিরু হঠাৎ হাউসকে গুলি করেন, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। এভাবেই ইগা আক্রমণের পরিকল্পনা শুরু হয়। কোগা ইগা এলাকায় এক রাসায়নিক কারখানায় আগুন এবং অবিস্ফোরিত বোমার খবর ছড়িয়ে দেয়, যাতে সবাই আতঙ্কিত হয়। এটি অনাক্রমণ চুক্তির লঙ্ঘন ছিল। কোগা ইগা দখলের জন্য সব পথ বেছে নেয়। রাত নামে এবং কোগার বাহিনী চলতে শুরু করে। ইগায় ইত্তকিকে যুদ্ধের কমান্ড রুমে নিয়ে যাওয়া হয়। এখান থেকেই পুরো ইগা এলাকার যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় এবং এটি শেষ প্রতিরক্ষা লাইন। কোগার বাহিনী প্রথম প্রতিরক্ষা লাইন খুব সহজেই গুড়িয়ে দিয়ে ইগায় প্রবেশ করলে সেই যুদ্ধে ইগা হাউজের অনুগত ভৃত্য মিস্টার শাই বীরত্বের সাথে প্রাণ বিসর্জন দেন। সেখান থেকে কোগার বাহিনী ইগার মূল শহরের দিকে এগোতে থাকে। অন্যদিকে এনএসসির সদর দপ্তরে তকাসাদা আর কুসেৎসু দ্রুত রক্ষীদের সরিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং এনএসসির অতিরিক্ত সৈন্য আসার আগেই দ্রুত কাজ সারে। ধোঁয়া বোমা ফাটিয়ে অন্ধকার সৃষ্টি করে এনএসসি টিমকে বিভ্রান্ত করার পর তারা দুজন নিখুঁত সমন্বয়ের মাধ্যমে প্রচুর শত্রুকে পরাস্ত করে। কিন্তু যখন টিম আর লেডি ইউমিকা এনএসসি থেকে পালিয়ে আসছিল, তখন তারা গেঞ্জির বিশাল বাহিনীর সামনে পড়ে। সে জেল পালানোর অপরাধে তাদের ৩ জনকে গ্রেপ্তারের হুমকি দেয়। ঠিক এই সময় ইগা গ্রামে কোগার বাহিনী ২ ইউনিটে ভাগ হয়ে কাজ শুরু করে। তাদের লক্ষ্য হল সকালের আগেই ইগার কমান্ড সেন্টার দখল করা। হঠাৎ সুজাকুর সিগন্যাল ডিভাইস থেকে সে খবর পায় যে তার বাবা হাউস কিরু দ্বারা নিহত হয়েছেন এবং সে নিজেও বিপদে আছে। ঠিক তার পরপরই বার্তাবাহক মারা যায়। যখন সুজাকু তার বাবার মৃত্যুর খবরে শোক ও বিভ্রান্তিতে ছিল, কমান্ড সেন্টারে অবশেষে কোগার আক্রমণকারী বাহিনীর সঠিক সংখ্যার রিপোর্ট আসে। দেখা গেল কোগা বাহিনীর প্রতিটি ইউনিটে একজন কোগা নিনজা আর ৪ জন যান্ত্রিক নিনজা আছে। রোবট নিনজার এই খবর ইগা পক্ষকে অবাক করে দেয়, কারণ তারা আগে এমন কিছু শোনেনি। যদিও অসুরদের শক্তি নগণ্য, কিন্তু তারা সংখ্যায় অনেক এবং শেষহীন। পরিষ্কারভাবে ২ পক্ষের শক্তির অনুপাত ১০ গুণেরও বেশি, যা ইগার জন্য প্রায় অসম্ভব এক লড়াই, বিশেষ করে যখন কুসেৎসু আর তকাসাদা গ্রামে নেই। কৌসেৎসু বলে তাদের বরং পালানো উচিত। এদিকে এনএসসি সদর দপ্তরে তো কাসাদা গেঞ্জিকে রুখে দেয় যে তাদের আত্মসমর্পণের দাবি করছিল। তোকাসাদা কুসেৎসুকে বলে লেডি ইউমিকাকে নিয়ে পালিয়ে যেতে, আর সে নিজে এনএসসি টিমকে আটকে রাখবে। শুধুমাত্র নিজের শক্তির ওপর ভরসা করে তোকাসাদা সব এনএসসি সদস্যকে খুব সহজেই হারিয়ে দেয়। যখন শিওনে তার ইউনিট নিয়ে সেখানে পৌঁছায়, তখনও গেঞ্জি অহংকারী ছিল যে শিওনে তাকে তোকাসাদার বিরুদ্ধে লড়তে সাহায্য করবে। কিন্তু দেখা গেল তার টিম তাকেই, ক্যাপ্টেন হায়াতোকে খুনের জন্য গ্রেপ্তার করতে এসেছে। মামলাটির সমাধান হয়েছে বিশেষভাবে এনএসসির মালিকানাধীন এক শ্মশানে। তারা কোগা নিনজাদের গ্রেপ্তার করেছে, যারা ক্যাপ্টেন হায়াতোর দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করছিল। পরিষ্কারভাবে সেই ছিল ১ নম্বর সন্দেহভাজন। ইগা গ্রামে যুদ্ধ এখনও ভারসাম্যপূর্ণ আছে, কিন্তু যদি এটি দীর্ঘস্থায়ী হয় তবে ইগা গ্রাম অসুবিধায় পড়বে, কারণ যান্ত্রিক নিনজারা বারবার নতুন করে আসছে। কমান্ড সেন্টার শুধু যুদ্ধের ভারসাম্য বজায় রেখে তোকাসাদার ফেরার অপেক্ষা করতে পারে। তারা ধীরে ধীরে রোবট নিনজাদের কাজ করার কৌশল লক্ষ্য করছে। কোগার কমান্ড সেন্টারের মিটিংয়ে তারা ধ্বংস হওয়া অসুরের রিপোর্ট পায় এবং স্মাগলি অহংকারের সাথে ভবিষ্যদ্বাণী করে যে তারা আর মাত্র ১ ঘণ্টার মধ্যে ইগা দখল করবে। ইগা পক্ষের অনেক সদস্য আহত হওয়ায় তারা পিছিয়ে পড়ছে। কিন্তু ঠিক এই মুহূর্তে রিওকো খুব গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করেছে। এই জিনিসগুলোতে নিনজা কোর থেকে ব্যবহৃত শক্তির পরিমাণ খুব সামান্য, তাই প্রতিটি যান্ত্রিক নিনজা সর্বোচ্চ ১ ঘণ্টা কাজ করতে পারে। এই প্রমাণ আরও জোরালো হয় যখন ফ্রন্ট লাইন থেকে সদস্যরা রিপোর্ট করে যে অনেক যান্ত্রিক নিনজা যুদ্ধের মাঝে খুব অস্বাভাবিকভাবে পিছু হটছে। এই শক্তির দুর্বলতাই ব্যাখ্যা করে যে কেন কোগা ইগার গোপন নিনজা কোরের দিকে নজর দিয়েছে, কারণ গোপন নিনজা কোরের প্রযুক্তিতে অফুরন্ত শক্তি আছে যা পরিষ্কারভাবে যান্ত্রিক নিনজাদের শক্তির সমস্যার সমাধান করবে। বুদ্ধিমান রিওকো এনার্জি চার্জিং পয়েন্টগুলো খুঁজে বের করে সেগুলো ধ্বংস করার যান্ত্রিক নিনজাদের থামানোর প্রস্তাব দেয়। সবকিছু খতিয়ে দেখার পর তারা ৫টি সম্ভাব্য জায়গা চিহ্নিত করে যেখানে কোগা হয়তো সময় বাঁচাতে এবং ফ্রন্টলাইন ভেঙে পড়া রোধ করতে এগুলো বসিয়েছে। ইত্তকি এই মিশনে যাওয়ার জন্য স্বেচ্ছায় রাজি হয়, যা সবাইকে অবাক করে। সাথে সাথে মিস্টার কুজু আপত্তি করেন, কারণ এটি খুব বিপজ্জনক। কিন্তু ইত্তকি দৃঢ়ভাবে বলে তাকে কিছু একটা করতে হবে, শুধু কমান্ড সেন্টারে দাঁড়িয়ে না থেকে, কারণ সবাই তাদের জীবন বাজি রেখে লড়ছে। মিস্টার কুজুর আপত্তির মুখে ইত্তকি দাবি করে সে এখন প্রতিনিধি লিডার, তাই রক্ষা করা তার দায়িত্ব।
সেই প্রবল ইচ্ছাশক্তি দেখে রিয়োকো ইত্তকির সাথে যাওয়ার অনুরোধ করে। যদিও ইত্তকি আপত্তি করে, কারণ সে চায় না রিয়োকো তার বংশের বিষয়ে জড়াক, কিন্তু রিয়োকো জেদ ধরে সে যাবেই, কারণ তার বাবার তৈরি জিনিস যুদ্ধের সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হতে সে চুপচাপ দেখতে পারবে না। এটি ইত্তকিকে গভীরভাবে প্রভাবিত করে। এরপর মিস্টার কুজু তাদের দুজনকেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দেন, কিন্তু আশা করেন তারা তাকে একটা কথা দেবে, যদি তারা জীবনের ঝুঁকি অনুভব করে তবে সাথে সাথে ফিরে আসবে। কোগার কমান্ড সেন্টারে একগুচ্ছ খারাপ খবর আসে। হিমুরা গ্রেপ্তার হয়েছে, তোকাসাদা পালিয়েছে, এবং 1 ঘণ্টা পার হলেও ইগা প্রবলভাবে বাধা দিচ্ছে, তাই যুদ্ধ শেষ হচ্ছে না। এই খবর লিডার কিরু মিনোবেকে খুব রাগান্বিত করে। লেডি ইউমিকার কুসেৎসুর দিকে ফিরে আসা যাক। গ্রামে ঢোকার ঠিক আগে তারা লক্ষ্য করে এই এলাকা এক ঘন ও সন্দেহজনক কুয়াশায় ঢাকা। যখন কুসেৎসু তোকাসাদার সাথে এ বিষয়ে যোগাযোগ করে, সে জানায় সিগন্যাল জ্যাম থাকায় সে গ্রামের অবস্থা জানে না, তবে খুব সম্ভবত কোগা গোষ্ঠী এটি ঘটিয়েছে। হয়তো তারা তাদের অনুপস্থিতিতে গ্রাম আক্রমণ করেছে। সে তাদের খুব সাবধানে লুকিয়ে থাকতে পরামর্শ দেয়, বিপদ এড়াতে। ইউমিকা তখনও তার ছেলের জন্য এবং লিডার হিসেবে তার দায়িত্ব নিয়ে চিন্তিত ছিল। লেডি ইউমিকা কুসেৎসুকে বলে তাকে সাথে সাথে তার প্রাসাদে নিয়ে যেতে, যাতে সে পরিস্থিতি বুঝতে পারে এবং আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তার কাছে কোনো লিডারই তার গ্রামকে বিপদে দেখে পালিয়ে যায় না। ইত্তকি আর রিয়োকোর দিকে আসা যাক। তারা পরিস্থিতি তদন্ত করতে বাইরে গেছে এবং অবশেষে যান্ত্রিক নিনজার এনার্জি চার্জিং পয়েন্টটি খুঁজে পেয়েছে, যেখানে প্রচুর রোবট আছে। যেহেতু তারা ঘাঁটির কাছে আছে, তাই তারা শক্তির চিন্তা না করেও কাজ করতে পারছে। রিয়োকো ফিরে গিয়ে রিপোর্ট করার পরিকল্পনা করে, কিন্তু ইত্তকি বেপরোয়াভাবে এখনই চার্জিং স্টেশনটি ধ্বংস করতে চায়। রিয়োকো ফ্লেম বাস্ট জেম আর 1000 নিডল জেম নামের 2টি জিনিস বের করে, যাতে এক বিশাল বিস্ফোরণ ঘটানো যায়। কিন্তু চার্জিং সিস্টেমের স্থায়িত্ব খুব বেশি, তাই এগুলো সরাসরি তাতে লাগাতে হবে, যা প্রায় অসম্ভব। রিয়োকো না যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ নিনজা সরঞ্জামের কারিগরের কাজ হল নিনজাদের সাহায্য করা, আর সে সাইশু গ্রামের নাম নষ্ট হতে দিতে চায় না। এটি ইত্তকিকে গভীরভাবে প্রভাবিত করে। এরপর দুজন চার্জিং পয়েন্টে আক্রমণ করে, কিন্তু সুজাকু তাদের বাধা দেয়, যার ফলে তারা ধরা পড়ে। ভাগ্যক্রমে অসুর ছদ্মবেশে এক রহস্যময় নিনজা আগে থেকেই বোমা পেতে রেখেছিল এবং আপাতদৃষ্টিতে ব্যর্থ মিশনটি সম্পন্ন করে। সিস্টেমটি সক্রিয় করার পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেন সবকিছু ধুলো আর ধোঁয়ার নিচে চাপা পড়ে গেল। বিস্ফোরণের পর রিয়োকো দ্রুত হতবিহ্বল ইত্তকিকে জাগিয়ে তোলে এবং অনুরোধ করে যেন তারা ফিরে যায়, কারণ লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু ইত্তকি দ্রুত চলে যায় না। সে সেই রহস্যময় নিনজার কাছে যায় যে তাদের সাহায্য করেছিল, এবং সে অবাক হয়ে দেখে এ হল কৌসেৎসু।